শোনো আহানা, সবার আগে একটা কথা বলি, আর সেটা হলো তুমি আমার অফিসে কাজ করবো না ভালো, চাকরি পাইছো একটা ছোটোখাটো, সেটাতে অনেক কষ্টে ডাল ভাত জোগানোর কথা ভাবছো, সেটাও ভালো। বাট এটা ভেবেছো কি যে আন্টি ভালো আছে কিনা, সবসময় নিজে যে ভালো মনে করবে সেটাও করবে? এটা কিন্তু রং। আমি কি করব না করব সেটাও কি আপনি ঠিক করবেন? হ্যাঁ, আমি ঠিক করব। আর শোনো, তোমার এই সাথে সাথে চেহারা নিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবা না। এই যে মাঝে মাঝে বলো আমাকে বিয়ে করবা না, এটা সেটা, এগুলো বলে কি বোঝাতে চাও? তুমি অচিনপুর রাজকুমারী, বাট তুমি আসলে একটা গাইয়া ভূত। তোমার চেয়ে তো গনা ভালো স্মার্ট। তো আরও ভালো, রিয়াজ ভাইয়ের বিয়েতে গিয়ে ওর সাথে বিয়েটা পাকা করে আসেন। আমাকে মাফ করেন, সবসময় আমাকে নিয়ে টানাটানি না করে ওকে নিয়ে টানাটানি করেন বরং। বিয়ে কাকে করব সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমি জাস্ট তিনটা কথা বলার জন্য তোমাকে এখানে এনেছি। কি? তুমি কাল সকালে আন্টিকে নিয়ে আমাদের বাসায় ফেরত আসবা, তারপর আমার অফিসে জয়েন হবা, আর সবার শেষে আমাদের সাথে শপিং মলে যাবা। রিয়াজের বিয়েতে কিছু গিফট দেবো, সেসব কিনবো। আর রিয়াজের বিয়েতেও তুমি আমার সাথেই যাবা। বাপের বাড়ির আবদার পেয়েছেন তাই না? তুমি হয়তো জানো না, আমি মজনু আঙ্কেলের বিপক্ষে একটা কেস লড়তেছি, তো তোমাদের বাড়ি গাড়ি ফেরত আনার উদ্দেশ্যে। সো তুমি ভেবে দেখো তুমি কি চাও। আমি আজ অফিস থেকে ফেরার সময় তোমাদের বাসায় গিয়েছিলাম, বাসার অবস্থা তো অনেক খারাপ। ওরকম একটা পরিবেশে তুমি আন্টিকে রাখতেছো জাস্ট তোমার জেদের বসে। হাউ চিপ ইউ আর। আমার মা যদি বলে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করলে উনি হাসবেন, তো আমি সেটাতেই রাজি হব। যখন কাজটা করতে আমি রেডি হয়ে যাব, কারণ আমি আমার মায়ের মুখের হাসির দায়িত্ব নিয়েছি সেদিন থেকে, যেদিন তার হাসির মেইন কারণ আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। আর তুমি তুমি তোমার জেদ পূরণ করতে গিয়ে তোমার মাকে এত কষ্ট দিচ্ছ। আমার সাথে শত্রুতা না হয় বুঝলাম, বাট আন্টির সাথে কি শত্রুতা তোমার? আহানার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে অনবরত, তারপর চোখ মুছে শক্ত হয়ে সে বলল, আমার কারোর সাথে শত্রুতা নেই। আমি এমন একটা মেয়ে যে বিনা পরিশ্রমে কোনো টাকার সাহায্য চাই না কারোর থেকে। আমি চাই আমার মা ভালো থাকুক, ভালো কাজের টাকা দিয়ে। এক মিনিট, আমি আন্টিকে আমাদের বাসায় রাখবো, এটাতে খারাপের কি দেখছো তুমি? আমার মা অন্যের বাড়িতে কেন থাকবে? এই চিন্তা ভাবনা তোমার অনেক খারাপ। এই লজিক করতে গিয়ে তুমি এটা ভুলে গেছো যে আন্টি সেখানে ভালো আছেন নাকি নাই। বাট তুমি তো তুমি, তোমার জেদ এত বেশি যে তুমি নিজেও না খেয়ে থাকতে পারবা, আর আন্টিকেও না খাইয়ে রাখবা, এত জেদ তোমার। ব্যাস, একটা কথাও না, অনেক বলেছেন। আমাকে আমার মতো থাকতে দিন না, আমার মায়ের ভালো খারাপ আমাকে বুঝতে দিন। শান্ত এগিয়ে এসে আহানার দু কাজ চেপে ধরে কাছে এনে বলল, কিসের ভালো খারাপ? আমি তো সবটাই খারাপ। তুমি ইচ্ছে করে আন্টিকে কষ্ট দিচ্ছ, আমার মাকে যিনি বহুটাকে তাকে তুমি কষ্ট দিচ্ছ। যে ছোটবেলা আমার জন্য সোয়েটার বানাতে গিয়ে হাতে বড় সুই ঢুকে ফেলেছিল, সে আন্টি মনেকে তুমি কষ্ট দিচ্ছ। আহানা ছলছল চোখে তাকিয়ে বলল, সেই মহিলাটি আমার মা, আমার অধিকার সবচাইতে বেশি। তোমার মা বলে তুমি যা নয় তাই করবা, আমি তো হতে দিতে পারি না। আন্টি নিজে আজ মাকে ফোন করে কেঁদেছে, আমার সামনে বসে কেঁদেছে, আমি এটার পারি না নিতে। ব্যাস, তুমি আমার কথা সোজা সাপটে বুঝো, নয়তো আমি কাল গিয়ে আন্টিকে নিয়ে আসবো। আহানা হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আপনার কথাই হবে, হাত ছাড়ুন। আমি না হয় আসলাম না, কিন্তু মা আসবে। শান্ত আহানার হাত ছেড়ে দিল, তারপর কিছু দূর গিয়ে থেমে বড় একটা নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলল, আন্টি তোমার ছাড়া থাকবে না, তুমি সহ আসবা। আহানা চিৎকার করে বলল, আপনি কি চান বলুন তো? আহানার কথা জবাব না দিয়ে শান্ত সামনের দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা সবুজ ঘাস বাতাসে নড়ছে, শীতল হাওয়া এসে গায়ে লাগে বারবার। দূর দূরান্তেও মানুষ দেখা যায় না, নির্জন একটা এলাকা। আহনা যখন বলে কি চান, তখন নিজের মনের ভেতর কি চলে তা যদি সে দেখতো, তাহলে সে কখন ওটা জিজ্ঞেস করতো না। আমি ওর সাথে একবার ভুলবশত চোর করতে গিয়ে অনেক বড় ভুল করেছে। সেদিন চোরের জন্য না, চরিত্রহীনের এমনটা খারাপ লেগেছে অনেক। তবে আহানাকে আমার ভাল লাগে না, আমার টাকা ছাড়া একটা দিনও ভাল লাগে না। আজব আজব অনুভূতি। কবিরা বলবে এটা ভালোবাসা, তবে আমি মানি না। ওকে ভালোবাসতে যাবো কেনই বা? কি আছে ওর মধ্যে? সাজগোজের মধ্যে কপাল একটা টিপ, আর কিছুই না। না ক্রিম, না পাউডার, না কোনো ভালো ড্রেস আপ। সবসময় হালকা রঙের থ্রি পিস পরে থাকে, গলে ওনা ঝুলিয়ে চুলগুলির সামনে দিয়ে রাখে, হাতে জামার সাথে মিলিয়ে 1 ডজন চুড়ি সবসময় থাকে। তারপরে ওকে দেখলে মনে হয় সে আমার মায়ের পরের সবচাইতে আপন মানুষ, যার সামনে আমি ওপেন বুক। সে আমাকে পরে দেখতে পারবে। সে যদি নিজ থেকে এসে জড়িয়ে ধরে আমাকে, হয়তো বা আমি তাকে বাধা দেওয়ার শক্তি পাবো না। হ্যাঁ,
এটা অবশ্যই ভালোবাসা নয়। এই লোকটা আমাকে এখনো সম্মান দেয়নি, দিবেও না জানি। লোকটা খুব খারাপ। এরকম একটা খারাপ চরিত্রের লোক আমি আর দেখিনি। অথচ কেয়ার করার সময় ঠিকই করে, আবার মুহূর্তে ধাক্কা দিতেও পিছুপা হবে না। আমি বুঝি না আসলে সে চাইটা কি। আমাকে তো ভালো টালো বাসে না, সাফ সাফ বলে দেয়। তাহলে এসবের কারণ কি? আমি একা বের হলে তার কি যায় আসে? এত বছর পর তার সাথে আমার বান্দরবনে দেখা হয়েছিল। সেদিন থেকেই আমাকে একদিক দিয়ে বাঁচাচ্ছে তো আরেক দিক দিয়ে অপমান করছে। এত অপমান যে তাকে শুধু ঘৃণা করতে ইচ্ছে করে আমার। আর আমিও কেমন যেন হয়ে গেছি। সেদিন কি দরকার ছিল ওনার ক্ষতে মলম লাগানোর? আমি ওনাকে ভালোবাসি না, পছন্দও না, কিছু করি না, ঘৃণাও না। ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেটা আগের কথা। এখন এসব ভেবে লাভ আছে? দয়া করবে বলে মাথায় কিনে খাবে আমার? না, এটা কোনো মতেই ভালোবাসা নাই, অন্য কিছু হতে পারে। কি হলো? কার এসে বসো? ইনভাইট করতে হবে নাকি? দরকার নেই। আহানা দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়ে প্লাজোর সাথে পা লেগে দুম করে কারের ভেতরে এসে শান্তর উপর গিয়ে পড়ল সে। একদম শান্তর গায়ের উপরই পড়ল। শান্ত চুপ করে আছে, একটা কথাও বেরোচ্ছে না ওর মুখ দিয়ে, কারণ ওর ঠোঁট জোড়া আহানার মাথার চুলে ডুবে আছে। আহানা কোনো রকম ঠিকঠাক হয়ে বসে বলল, সরি। আচ্ছা, ওকে। শান্ত আহানাকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আবার চলে আসলো বাসায়। আহানা জানালার গ্রিল ধরে চুপ করে আছে। মাকে বললেই মা রাজি হয়ে যাবে শান্তদের বাসায় থাকার জন্য, কিন্তু ওর মন যে মানছে না। এভাবে অন্যের ঘরে থাকা একদম পছন্দ না ওর। মায়ের দিকে চেয়ে দেখলো মা বসে বসে ঝিমোচ্ছেন। মন খারাপ তার। কি জন্য মন খারাপ তা জানে আহানা। জানালা থেকে সরে এসে মায়ের হাত দুটো মুঠি করে ধরল, বসে বলল, তারপর নরম গলায় বলল, মা, কাল সকালে আমরা শান্তদের বাসায় যাব। এখন থেকে সেখানেই থাকবো। আন্টি নাকি তোমার আর আমার জন্য সারাদিন মন খারাপ করে থাকেন। মায়ের মুখের ভাবগতি মুহূর্তে বদলে গেল। একগাল হাসি দিয়ে বললেন, সত্যি? হ্যাঁ। তাহলে তোর এই দোকানের চাকরিটা ছেড়ে দে। এখন থেকে তোর তো আর আমাদের বাসা ভাড়ার দরকার পড়বে না। আহানা আর কিছু বলল না, কাঁথাটা টেনে একপাশে শুয়ে পড়েছে সে। পরের দিন অনেক সকাল হয়ে গেল, এখনো আরামসে ঘুমাচ্ছে আহানা। তার ইচ্ছে ছিল এই বোরিং চাকরি আর করবে না, তাই সে মন দিয়ে ঘুমাচ্ছে। সকালে উঠে চাকরিতে যাওয়ারও ওর আর কোনো চিন্তা নেই, খালি ঘুম আর ঘুম। হুট করে গালের মধ্যে কে যেন চিমটি কাটলো। না, কে চিমটি কাটবে আবার? হয়তো পিঁপড়া হবে। আহানা হাত পা ছড়িয়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু না, কিছুক্ষণ বাদে আবারও সেই চিমটি কাটলো, কিন্তু এবার গালে না, একেবারে হাতে। আহানা লাফ দিয়ে উঠে বসতেই দেখলো একজন সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, শক্ত চোখে তাকিয়ে। পরনে কালো শার্ট, কালো জিন্স, হাতে কালো ঘড়ি। আহানা ওর পা থেকে মাথা পর্যন্ত ড্যাব ড্যাব করে দেখে যাচ্ছে। সে যে স্বপ্ন ছেড়ে বাস্তবে তা সে জানে না। হাঁটু উঁচু করে ভাঁজ করে তার উপর হাত রেখে হাতের উপর থুতনি বসিয়ে মুগ্ধ হয়ে সে শান্তকে দেখে যাচ্ছে। শান্তর বুঝতে বাকি নেই যে আহানা জেগে জেগে স্বপ্ন দেখছে, তা না হলে শান্তকে দেখলেই তার গায়ে জ্বালা দেয়। আর সে কিনা মুচকি এসে তাকিয়ে আছে পাক্কা 3 মিনিট ধরে। শান্ত হাত বাড়িয়ে আহানাকে ধরে এক ঝাঁকুনি দিল। আহানা ঝাঁকুনি খেয়ে চোখ টলে বুঝলো এটা সত্যি। তারপর ওড়নাটা হাতে নিয়ে বিছানা থেকে নেমে বলল, আপনি এখানে এ সময়? তো কাল রাতে কি কথা হয়েছিল? সকাল সকাল আমার বাসায় আন্টিকে নিয়ে ফেরত আসবে। তো কয়টা বাজে? তো যাব বলছি তো, যখন ইচ্ছা তখন যাব। আপনি অফিসে যান না, আমার পিছে লেগে আছেন কেন? ওকে, ফাইন। যখন খুশি তখন চেও। আপাতত আমি আন্টিকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের বাসার যেসব জিনিসপাতি আছে সেগুলো আমি OLX.com-এ বেচে দেব। যে টাকা আসবে ওরা দিয়ে লজেন্স খেও, কেমন? খুকি মানে? কে খুকি? আর বেচবেন কেন? আপনাকে পারমিশন দিছি আমরা? আন্টি দিসা, বাই। আরে আরে, শান্ত চলে গেল আহানার মাকে নিয়ে। আহানা একা বাসায় গাপটি মেরে বসে আছে। সকাল 10:30 বাজে তখন। আহানা অনেকক্ষণ ভেবে কত কিছু ভাবলো। তারপর উঠে ফ্রেশ হয়ে ওড়না আর ব্যাগ নিয়ে শান্তদের বাসায় ফিরে আসলো। মা শান্তর মায়ের সাথে বাগানে বসে আছেন। শান্তি রহমান আহানাকে দেখেই হাত বাড়িয়ে ধরলেন। আহানাও ভালো মেয়ের মতন ওনার কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে সালাম দিল। ওনার চোখে মুখে আজ যেন হাসির বৃষ্টি ঝরছে। আহানার মা অনেক খুশি। আহানার মুখেও হাসি ফুটলো তাদের হাসি দেখে। আহানা বাসার ভিতর যেতেই রিপা এসে বলল শান্ত নাকি বলে গেছে আহানা যেন ওর অফিসে আসে। আহানা উত্তরে বলল সে যাবে না। ব্যাস, তাদের জন্য রাখা রুমে এসে আহানা বালিশ একটা কোলে নিয়ে ধপ করে বসে গেল। কি হলো রিপা, তুমি কাহানাকে বলনি অফিস আসতে? স্যার বলেছিলাম, কিন্তু আহানা মুখের উপরে না করে চলে গেছে। ঠিক আছে, আমি আসতেছি।
কাটা দিয়ে কি করে কাটা তুলতে হয় জানা আছে আমার। শান্ত ফোন রেখে বেরিয়ে গেল অফিস থেকে। আহানা বসে বসে বিস্কিট খাচ্ছে আর বারান্দা দিয়ে বাইরের দিকে তাকিয়ে একবার এটা দেখছে মা আর আন্টি এখনো বাগানে, আর নিতু স্কুলে, রিপা বুয়ার সাথে রান্নাঘরে। দরজা খোলার আওয়াজ পেয়ে আহানা পিছনে ফিরে তাকালো। শান্ত রাগী লুক নিয়ে আহানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার? বলছি না আমি আপনার অফিসে যাব না। আমাকে যে কি পরিমাণ অপমান করে বের করেছেন সেটা মনে আছে? আমার তো মনে হয় না কিছু মনে আছে আপনার, তা না হলে বারবার রিকোয়েস্ট করতেন না। শান্ত এতক্ষণ দাঁড়িয়েছিল দরজার কাছে। আহানার কথা শেষ হতেই এখন সে এগিয়ে আসছে এদিকে। আহানার অজান্তেই হাত থেকে তার বিস্কিটটা পড়ে গেল। ভয়ে কারণ শান্ত উল্টাপাল্টা কিছু করে না বসে, এই ভাবনাই সারাদিন আহানার মাথায় ঘুরপাক খায়, এখনো খাচ্ছে। আহানা ফ্লোরের দিকে চেয়ে বিস্কিটটা দেখে নিল, ভেঙে দু টুকরা হয়ে গেছে চকলেট বিস্কিটটা। আহানা এবার মুখ তুলে সামনে তাকাতেই খেয়াল করলো শান্ত ওর খুব কাছে এসে গেছে। এখন নায়কদের মতো আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অফিসে, সব জানা আছে আমার। ভুল ভাবছ। আমি কি ভাবছি তা জানেন কি করে? তুমি মনে মনে কথা বললে সেটা ভাষণ আকার আমার কানে বাজে, বুঝলা? আচ্ছা তাহলে কি করবেন শুনি একটু। তোমার সব টিউশনে বন্ধ করার দায়িত্ব শুধু আমার। মানে কি? আপনি কি করবেন? করবেন না? বলো কি করেছে। কি করেছেন? আমি চিত্রা, সিয়া আর রিপার বোন রুনা সবার বাসার অ্যাড্রেস তোমার মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছে। তারপর নাথিং। তুমি কি চাও সেটা বলো। আমার সাথে আমার অফিস যাবা নাকি আমি তোমার টিউশনে খাবো? মগের মূল্য কার কি বললেই হয়ে গেল নাকি? কি করবেন কি আপনি? শান্ত হেসে দিয়ে বিছানায় বসলো পায়ের উপর পা তুলে। তারপর আহানার দিকে তাকিয়ে বলল, বেশি কিছু না, শুধু বলবো আহানা আমার উডবি ওয়াইফ। অন্যের বাসায় গিয়ে টিউশনি করায় কেমন দেখায়? আপনি প্লিজ নিজে থেকে আহানাকে মানা করে দেন। ও কিছুতে মানছে না। আমার তো এনাফ টাকা পয়সা আছে, তাহলে আমার ওয়াইফ কেন এত কষ্ট করবে বলুন? আহানা ভ্রু কুচকে বলল, আপনারা তো মাস্টার মাইন্ডের প্ল্যান ফ্লপ হবে দেখিয়েন। তোমার আর আমার ছবি আন্টিকে দেখানোর প্ল্যান কিন্তু সাকসেস হয়েছিল। আহানার এবার কলিজা কাঁপছে, ঢোক গিলে বলল, আপনাকে আমি ভয় পাই নাকি? জানতাম এমনটাই বলবে। দেখো তোমার মনে হয় ফোন বাজতেছে, গিয়ে ধরো। আহানা পা টিপে টিপে টেবিল পর্যন্ত গিয়ে ফোন ধরলো। সিয়ার আম্মুর কল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা ঠিক করনি আহনা। কি মানে বুঝলাম না। বিয়ে করলা আর একবার দাওয়াতও দিলা না। না তো, আমি বিয়ে করিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যাক, যেটার জন্য ফোন করেছিলাম, শোনো, তুমি নাকি লজ্জার কারণে বলতে পারো না যে আর পড়াবা না, তাই আমি বলছি আর পড়াতে হবে না। অনেক কষ্ট করেছো এতদিন, এবার একটু সুখ করো স্বামীর টাকায়, কেমন? সিয়ার জন্য নতুন টিচার অলরেডি খুঁজেও নিয়েছি আমরা। ব্যাস, সিয়ার আম্মু কল কেটে দিয়ে পৃথিবীর শেষ সীমানায়। আহানা গাল ফুলিয়ে শান্তর সামনে এসে বলল, আপনাকে এত বড় মিথ্যা কথা বলতে বললো কে? আপনার এত সাহস? আমার টিউশনি একটা বাদ দিয়ে দিলেন। সবে তো একটা, এখন আরো আছে। আপনি আমাকে এত এত অপমান করলেন, তারপরও আমি কি করে আপনার অফিসে যাই? আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন, মনে আছে? আহানা কেঁদে দিয়ে চোখ মুছতে মুছতে বলল, এটাও বলেছিলেন আমি নাকি আর চাকরি পাবো না কোথাও, কিন্তু আমি তো পেয়েছি। আপনার কথা ভুল প্রমাণ করেছি। কথাগুলো বলতে বলতে আহানা কেঁদেই যাচ্ছে। শান্ত টিস্যু হাতে নিয়ে আহানার দিকে তাকিয়ে টিস্যুটা রেখে দিয়ে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। নিজের বুকে ওকে আষ্টে পৃষ্ঠে ধরে চুপ করে রইল সে। আহানা কেঁদে কেঁদে শান্তর শার্ট টেনে চোখ মুছছে। শান্তর ঠিক মনে আছে ছোটবেলায় আহানা ওকে ধরে ওর জামায় চোখ মুছতো কান্না করার সময়, আর তাই সে এখন টিস্যু নিয়েও রেখে দিয়েছে। আহানা সেই ছোটবেলার আচরণটাই করলো। আহানা কাদা শেষ করে মুখ তুলে বলল, জড়িয়ে ধরে কি বোঝাতে চান? এই যে আমি তুমি কিচ্ছু করে অপমান করিনি, তুমি দায়ী। আমি দায়ী? সোজা কথা হ্যাঁ বলো না কখনো, বললে তো আর কথা শুনতে হয় না। আহানা মুখ বাঁকিয়ে পাশে তাকাতেই চোখ পড়ল তার আয়নায়। সে শান্তকে জড়িয়ে ধরে রেখেছে, এটা দেখেই চোখ বড় করে দূরে সরে দাঁড়ালো সে। শান্ত হালকা একটা কাশ দিয়ে বলল, ওকে আই এম সরি, এবার তো চলো। আহানা ভ্রু কুচকে বলল, আমাকে আর ছুবেন না। হোয়াট এভার, চলো এখন। আহানা খুশি খুশি শান্তর পিছন পিছন আসছে। শান্ত ওকে সরি বলেছে, এটা চেয়ে খুশি আর কিছু হতে পারে নাকি? তার এখন মন চাচ্ছে আকাশে উঠতে। মা আর শান্তি রহমান তো রীতিমতো অবাক।
শান্ত আর আহানা কিনা বিনা ঝগড়া একসাথে কারে বসে কোথায় যেন চলে গেল। শান্তি রহমান তো আহানার মায়ের হাতে হাত রেখে একগাল হাসি দিয়ে গেটের দিকে চেয়ে আছেন। তুমি বলো কি গিফট করা যায়? বাজেট কত? ব্যাপার না, যেটা পছন্দ হবে সেটা নেব, টাকা ব্যাপার না। আমার বেস্ট ফ্রেন্ড রিয়াজ, নওশাদ আর সূর্য, 1-2-3 লাখ বাজেট। কি? শান্ত কাঠ থামিয়ে ফেললো, তারপর বলল, কি চিৎকার করো কেন? এত টাকা দিয়ে কি কিনবেন? সেটা তো ভাবছে কি কিনবো। তুমি বলো তাহলে, সে অনুযায়ী শপিং মলে যাব। নওমি আপুকে গলার নেকলেস টাইপ কিছু দিয়েন। না, আমি এনগেজমেন্টের দিন গিয়েছিলাম, তা এখন ভিন্ন কিছু দিতে যাচ্ছে। তাহলে এক কাজ করেন, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এসব কিনে দিতে পারেন। কাম অন, এসব তো রিলেটিভরা ওকে দিবেই, ইউনিক কিছু বলো। আইডিয়া, কি? ওনাদের জন্য হানিমুন প্যাকেজ আপনি কিনে গিফট দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। ওয়াও, জোস আইডিয়া দিলা, এটা বেস্ট হবে। বালি প্যাকেজ কিনে দিয়ে দিব। বালি মানে কক্সবাজার? আরে না, ইন্দোনেশিয়ার বালির কথা বলতেছে। ও মা, তাহলে তো অনেক খরচ। আমি নেটে দেখছিলাম, প্যাকেজে 3 থেকে 4 লাখ হবে 7 দিনের। এত দাম? তাহলে এটাই ফাইনাল, আমি এখনই বুক করছি। বাপরে, এত টাকা খরচ করে মানুষ নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে? আমি আরও ঠিক করছিলাম রূপার বিয়েতে শাড়ি একটা কিনে দেব 700-800, কিংবা বড়জোর 1000-এর। টাকা থাকলেই সব হয়, আজ তা বুঝলাম। তুমি তাহলে এখন আমার সাথে অফিস চলো, আগের মতো কাজ শুরু করে দিবা, আর আমার কথার ভিতর নিজের কথা ঢুকাবা না, ওকে? আপনি ভুলভাল বলে যাবেন আর আমি চুপ থাকবো, তা হচ্ছে না। আমি যা বলি সব ঠিক বলি, তোমার মতন না। তোমার তো আজ পর্যন্ত একটা কথাও ঠিকঠাক লাগেনি আমার। মানুষ ঠিকঠাক হলে তারপরে তো সব ঠিকঠাক লাগবে। শান্ত শার্টটা একটু টেনে কার পার্ক করতে করতে বলল। আমি তোমার চেয়ে ভালোই। আহানা কার থেকে নেমে তারপর বলল, তা তো হবেই, আপনি তো আমার মতন মেয়ে না, ছেলে। বাবুট না করে লিফটের বাটন চাপো। হুম। লিফটে ঢুকে দুজনাই দুজনার দিকে কেমন করে যেন চেয়ে আছে। 51% গালি আসতেছে তো 49% ভালো লাগা। গালিতে 1% বেশি হওয়ার কারণে দুজনে মিলে ভ্রু কুচকালো, তারপর একসাথে বলল, জীবন আর দেখনি? না। না। 1 মিনিট, আপনাকে দেখার কি আছে? সেম উত্তর, তোমাকে দেখার কি আছে? আমায় কপি করো কেন? আপনি আমাকে কপি করছেন? তোমার সাথে ভালো মানুষের কথা বলে না। আরে আহানা। আহানার সামনে চেয়ে দেখলো উষা হা করে ওর দিকে চেয়ে আছে, চোখে মুখে তার হাসি। শান্ত লিফট থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ওরে ওর কেবিন পৌঁছে দিয়ে আমার অফিস রুমে আসতে বলো। ওকে স্যার। সুহানা, তুমি যে লেটার পাঠিয়েছিলা, আমি তো ধরেই নিয়েছিলাম যে স্যার নির্ঘাত তোমাকে জেলে নিয়ে ছাড়বে, বাট এখন দেখি তুমি আবার ব্যাক করেছো। আই এম সো হ্যাপি। ভাই দা ওয়ে, তোমার বাচ্চাগুলো কেমন আছে? মানে ভালো আছে সবাই। ওকে, তাহলে স্যারের কাছে যাও, আমি আমার কাজে যাই। আহানা হাসি মুখে শান্ত রুমের দিকে যেতে নিতেই দেখলো তার পাশ দিয়ে নওশাদ, রিয়াজ আর সূর্য স্টাইল করে হেঁটে যাচ্ছে সেদিকে। আহানা তাই আর গেল না, নিজের কেবিনে ফেরত আসলো সে। স্যার আসবো নাকি? শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে দেখলো তার পুরো গ্যাং দাঁড়িয়ে আছে দরজার ওপারে। শান্ত মুচকি হেসে ফোনটা টেবিলে রেখে দিয়ে বলল, জি স্যাররা, আসেন আসেন। নওশাদ দাঁতকে দিয়ে ঢুকে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। সূর্য, রিয়াজ চেয়ার টেনে বসেছে ততক্ষণে। তা কি ভেবে আমাকে স্মরণ করতে মন চাইলো আপনাদের? শুনলাম তুই নাকি ইদানিং আহানার সাথে বেশি সময় কাটাস, তা এত কিছু হলো আর আমরাই জানলাম না। সময় কাটানো মানে কি? তোরা তো জানিস ও আমার রিলেটিভ, তো সে অনুযায়ী তো আমার সাথে ওকে দেখা যাওয়াটা স্বাভাবিক। জি অবশ্যই, তবে অতিরিক্ত দেখা যাওয়াটা অস্বাভাবিক, তাই না রিয়াজ? হ্যাঁ, তা তো বটেই। এটা বলতে এসছিস তোরা? তোর শুনে রাখ, আমার আর আড়ার মধ্যে ঝগড়া ছাড়া জীবনে কিচ্ছু হয়নি, আর হবেও না। সে যাই হোক, এখন শোন মেন কথা। জি বলেন দুলা সাহেব। বিয়ের আগে একটা ব্যাচেলার পার্টি করব, অনলি বয়েজ। তুই রাতে আসবি, এই মাসে 30 তারিখ রাত 10টা, তোর যতক্ষণ ইচ্ছা। সেটা আসবো, তবে মা আর নিতুর কানে যেন কথাটা না যায়। মা মদ গাঁজা এসব খাওয়ার দুধ চোখে দেখতে পারে না, আর ব্যাচেলার পার্টিতে এসবই মেইন শুনলে আমার যাওয়া বন্ধ। সেটা জানি, এমনকি আমাদের ফ্যামিলির লোকও জানে না যে আমরা ব্যাচেলার্স পার্টি থ্রো করছি। দ্যাটস গ্রেট। বস তোরা, আমি কফি অর্ডার করছি।
তারপর আরও একটা আছে তোর সাথে। হ্যালো উষা, চারটা কফি আর নাচিস পাঠাও আমার রুমে। ওকে স্যার। নওশাদ শান্তর রুমের পর্দা সরিয়ে বলল, তোর রুমের এই ভিউটা জাস্ট অসাধারণ। আমার অফিসের সামনে বড় একটা বিল্ডিং, ভাবছি রুম চেঞ্জ করব। নওশাদ, রুম কেমনে চেঞ্জ করবি? তোর অফিসের চারপাশেই তো সব বিল্ডিং। সেটাই, এই জন্য তোর অফিস বানানোর আগে আমি তোকে বারবার করে বলেছিলাম রোড সাইড দেখে বানা। অন্তত মন মেজাজ খারাপ থাকলে নিজের রুমের জানলার পর্দা সরিয়ে মোডটা সুইং হয়ে যাবে নিমিশে। আমার তো কথা শুনলি না। শান্ত, তোর কথা শুনতাম আমি, বাট বাবা এমন জায়গায় জমি কিনে বসেছিল, আমার হাতে কিছু ছিল না তখন। রিয়াজ বল পয়েন্ট ঘোরাতে ঘোরাতে বলল, ভাই আমি বেঁচে গেছি। উত্তরায় খোলামেলা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে আরামসে সারাদিন কিউট পরিবেশে উপভোগ করি। তোর তো টাকা আর টাকা। সূর্য, টাকা আর টাকা মানে কি? আমরা সব একসাথে করলেও শান্তার সমান হবে না। শান্তা 2 হাতে খরচ করে, আবার আল্লাহ ওর সেই পরিমাণ দিয়েও দেয়। ওর ব্যবসায়ী জীবনে আমি লোকসানের নাম শুনি নাই। দেখে শুনে ক্লায়েন্ট সিলেক্ট করতে হয়। আমি আমার একটা ক্লায়েন্টও ফালাছাড়া করি না, আমি নিচে গিয়ে মিট করি। এই হলো টিপস, বুঝছো চান্দুরা? আমাদের এত ধৈর্য নাই ভাইরে ভাই। তা সূর্য, তোর কি খবর সেটা বলবি না? আমার আর কি, আমিও শান্ত মতন বাবার বিজনেস নিয়ে আছি। এবার বিয়ে করে নে। তা হচ্ছে না নওশাদ, রিয়াজ করুক, তারপর তুই, তারপর শান্ত, সবার শেষে আমি। আমি রূপাকে কদিন করবো, তারপর বিয়ে করব। আমার দেরি আছে। শান্ত রিয়াজের হাত থেকে বল পয়েন্ট নিয়ে হাতে নাড়াচাড়া করতে করতে বলল, আপনার বেস্ট ফ্রেন্ড বলে কথা, দেখিস আবার তোকে নাও ঘোরায়। আহারার মতো ঝগড়া পারে না, তাই একটু বাঁচলাম। তবে তোর মতো অবস্থা বেহাল। নওশাদ, কি বলিস এসব? শান্তা কম যায় নাকি? গ্রামীণ মহিলাদের মতন পায়ে পা রেখে ঝগড়া লাগে আহানার সাথে। বাপরে বাপ, একদিন আমি নিজের চোখে ওদের ঝগড়া দেখেছিলাম, তারপর 1.5 মাস পাগল ছিলাম। সূর্য নওশাদের পাশে দাঁড়িয়ে নিচে চলন্ত বাস একটার দিকে চেয়ে বলল, শান্তর বাসর ঘরেও এমন ঝগড়া শুরু করে দিবে আহানের সাথে। সেটা আর বলতে। থাম তোরা, আমার সাথে বিয়ে হবে না, আমার বাসার কথা ভাবস তোরা? দেখা যাবে। স্যার আসবো? হ্যাঁ আসো। উষা ভিতরে এসে একটা লোককে দিয়ে কফি আর নাচোস আনাচ্ছে, এনে এনে টেবিলে রাখতেছে লোকটা। আহানা গালে হাত দিয়ে পুরো অফিসটা ড্যাব ড্যাব করে দেখছে। পুরো অফিসে একটাই নাম লেখা, আর সেটা হলো শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। স্যার, মিস্টার মজনু এসেছে আপনার সাথে মিট করতে। হোয়াট? তুমি আমার কাকে বলনি কেন? আহানা কোথায়? সোহানা, সে তো তার কেবিনে। মাই গড, মজনু আঙ্কেল যদি আহানাকে দেখে ফেলে তাহলে তুলকালাম বাঁধবে। শান্ত কফির মগ হাত থেকে টেবিলে রেখে দৌড়ে অফিস রুম থেকে চলে গেল। অফিসে ঢুকতেই গেস্টদের বসার একটা সোফা থেকে সেখানে মিস্টার মজনু বসে তার ফোন দেখছেন। তার কিছু দূরে আহানা কেবিল নিয়ে গালে হাত দিয়ে পুরো অফিস দেখছে। দুজন দুজনকে দেখেনি এখনো। শান্ত করিডোর পেরিয়ে কর্মচারীদের কেবিনগুলোর সামনে এসে দাঁড়িয়ে দেখলো আহানা উপরের ছাদের দিকে চেয়ে আছে, আর দূরের সোফায় মজনু আঙ্কেল ফোন টিপছেন। শান্ত হাত ছেড়ে বেঁচে এগুতে যেতে আহানা ওকে দেখে ডাক দিল, এই যে, আমাকে যে অফিস রুমে ডেকেছিলেন কি জন্য? আপনি এখনো ফ্রি হন নাই? আহানার কথা শুনে মজনু আঙ্কেল মাথা তুলে সেদিকে তাকালেন। শান্ত কি করবে ভেবে না পেয়ে আহানার কেবিনে ঢুকে ওর মুখ চেপে ধরে ফেলল। ওদিকে মজনু আঙ্কেল সোফা থেকে উঠে এদিকে আসছে, কারণ উনি শান্তকে দেখেছেন মাত্র। উনি আজ এখানে এসেছেন শান্তর সাথে মিট করতে। আহানা চোখ বড় করে ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা করছে শান্ত ওকে এমন করে ধরে আছে কেন। শান্ত ফিসফিস করে বলল, শোনো, আমি যতক্ষণ না বলবো এখান থেকে বের হবা না, ঠিক আছে? কথাটা বলেই শান্ত আহানার মুখ থেকে হাত সরিয়ে নিল। কিন্তু কেন? মজনু আঙ্কেল বাহিরে, কি? উনি তোমাকে দেখে ফেললে আমার এতদিনের প্ল্যান ফ্লপ হয়ে যাবে। সো প্লিজ এখানে লুকিয়ে থাকো। ঠিক আছে। শান্ত, তুমি কোথায়? শান্ত আহানাকে বুঝিয়ে কেবিন থেকে বেরিয়ে বলল, আরে মিস্টার মজনু যে, চলুন চলুন, কতদিন পর আসলেন। আহানা লুকিয়ে মজনু চাচাকে দেখছে। এই লোকটাকে ছোট থেকে সে দেখতে পারে না, কারণ উনি সবসময় ওর বাবার সাথে উঁচু গলায় কথা বলতো, বাবার সব কাজে বাধা দেওয়ার চেষ্টা করত। শান্ত মজনু চাচাকে নিয়ে সোফায় এসে বসলো, পায়ের উপর পা তুলে। আই নিউ ইউর হেল্প। বলুন, কি করে হেল্প করতে পারি? কোথাকার একটা লোক আমাকে নিয়ে কেস করেছে যে আমি 7 বছর আগে কার না কার সম্পত্তি আত্মসাৎ করেছি, যার কারণে সে ওই সম্পত্তি ব্যাক নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার যতদূর মনে আছে ওই সম্পত্তি আমার মৃত ভাই আয়ানের, সে আমার নামে করে দিয়েছিল। তাহলে এখন কার এত সাহস আমার বিরুদ্ধে কেস করে? যিনি মারা গেছেন তার কোনো ছেলে ছিল নাকি? আরে না, ছিল একটা মেয়ে। সেই মেয়ে এখন কোনো
চুলোই গেছে, আমার কি? তার এত সাহস হবে না। আর আমি খোঁজ নিয়েছিলাম তারা সাইদাবাদে থাকে। তাহলে আমার বিরোধিতা কে করেছে? ডোন্ট ওয়ারি, আপনি এক কাজ করুন, আপাতত সেসব সম্পত্তি অন্য কারো নামে দিয়ে রাখেন। নাহলে বোঝেনি তো, আপনার একটা নাম আছে সমাজে, স্ট্যাটাস আছে। সেটাই, কিন্তু কাকে দিব তাই ভেবে পাচ্ছি না। আমার আপন মানুষ বলতে আমার স্ত্রী আর দুটো ছেলে। ওই ছেলেগুলো আমার শত্রুকেও হার মানাবে। স্ত্রীকে দিলে ঘুরে ফিরে ছেলেদেরই কাছেই যাবে। তাই ঠিক ভেবে পাচ্ছি না। তার উপর যে কেস করেছে সে উঠে পড়ে লেগেছে, কোর্টে একের পর এক প্রমাণ আনতেছে। নাম জানেন, চেনেন? আরে না, সেই পড়েছি আরেক বিপদে। আমি নাকি তারে দেখলে খুন করে ফেলবো, তাই সে আমার সামনে আসবে না। আর পুলিশও এতে সায় দিয়েছে। তবে নাম শুনলাম শামসুর আলী। চিনি না, জানি না কে এই শামসুর আলী। ভাববার বিষয়। তবে যতদূর জানি শামসুর নামের লোকের অনেক ডেঞ্জারাস হয়। সেসব বাদ, আমি তোমার কাছে হেল্পর জন্য এলাম। অন্য বিজনেস পার্টনারদের তেমন বিশ্বাস করতে পারি না। তোমাকে পারি, কারণ তুমি 1 মাসেই আমার এত উপকার করেছো, এত আপন হয়ে গেছো। আমার আর আমার স্ত্রীর বিবাহ বার্ষিকীতে তুমি কিনা ব্র্যান্ড নিউ কার গিফট করেছিলে। তুমি আমার আপন মানুষ হয়ে গেছো শান্ত। তোমাকে অবিশ্বাসের কথাই আসে না। তাহলে আপনি একটু ভেবে দেখুন কি করবেন। আমি তো আমার পরামর্শ দিলাম। আমি আজ তবে ভেবে তোমাকে জানাবো। ওকে। আহানা লুকিয়ে চেয়ে আছে এখনো। শান্ত মজনু চাচাকে বিদায় দিয়ে নিজের রুমের দিকে চলে গেছে। সেখানে নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে শয়তানি করছে। তারপর শান্তকে দেখে বলল, ক্লায়েন্ট একটা আসছিল। কে এসেছিল রে? তুই যেভাবে দৌড় মেরেছিলি আমি তো ভাবলাম আহানার কিছু হলো নাকি। আহানার কথা মাথায় আসতেই শান্ত আবারও ছুটল সেদিকে। আহানা পা টিপে টিপে দরজা পর্যন্ত এসে তার চাচাকে দেখছে। অমি আর অর্ণব না জানি কেমন আছে কে জানে। ওদের একবার দেখার অনেক ইচ্ছা আহানার। চাচাকে সে দেখে নিল ভালো করে। চাচা আগের চেয়ে একটু স্মার্ট হয়েছেন, তবে মাথার কটা চুল পেকে গেছে একদম। হাতে দামি ঘড়ি, পরনে কোট, মনে হয় কোনো বিশাল বিজনেসম্যান। আর এসব তার বাবার টাকায় হয়েছে। আহানা তারপর নিজের দিকে তাকালো। হালকা গোলাপি রঙের একটা জামা তার গায়ে, মাত্র 500 টাকার জামাটা। আজ তার বাবা বেঁচে থাকলে হয়তো তারও এরকম দামি জামা থাকতো। এরকম 500 টাকার জামা পরে থাকতে হতো না। আহানা মন খারাপ করেও চাচার দিকে চেয়ে আছে। চাচা লিফটে ঢুকে গেলেন, ব্যাস আর দেখা গেল না তাকে। আহানা পেছন ফিরতেই শান্তকে আচমকা দেখে ভয় পেয়ে দুম করে ফ্লোরে পড়ে গেল। শান্ত ভ্রু কুচকে বলল, তোমাকে মানা করলাম না কেবিন থেকে বের হতে? আপনি বলেছেন চাচা গেলে বের হতে, তাই তো বের হলাম। কই গেছে? আমি তো দেখছিলাম তুমি লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখছিলে। সরি, কিন্তু উনি আমাকে দেখেননি। যাই হোক, আর এরকম করবা না। আমি কোনো বাহানা চাই না। উঠো এখন। অফিসের লোকরা কি বলবে? এরকম ফ্লোরে গোল হয়ে বসে আছো কেন? আর আমি বাগনা ভাল্লুক যে দেখিয়ে পড়ে গেল? এরকম চোরের মতো পিছনে এসে দাঁড়ালে যে কেউ ভয়ে হার্ট অ্যাটাক করবে। আমি তো জাস্ট পড়ে গেলাম। শান্ত আর কিছু না বলে আহানাকে তোলার জন্য হাত বাড়ালো। আহানার হাত ধরে উঠে আসতেই টাইলসে পিছলে আবারও পড়ে যেতে নিতেই শান্তকে টেনে ধরে ফেললো। আহানা শান্তর কাঁধে হাত রেখে চুপ করে ওর দিকে চেয়ে আছে। শান্তও চুপ। নওশাদ আর রিয়াজ, সূর্য মিলে ওদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, চাই না মে তুমি অন্য কারো পাবে না কেউ তোমাকে, তুমি কারো ন। ওদের গান কানে আসতেই শান্ত আহানাকে ছেড়ে দিল। আহানাও নিচের দিকে তাকিয়ে সোজা তার কেবিনের দিকে দৌড় দিয়েছে। আর শান্ত পকেটে হাত ঢুকিয়ে তার রুমের দিকে চলল। আরে আরে যাস কই? এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখালি, সাথে ট্রিটও দিয়ে যা। শান্ত চেয়ার টেনে বসে নাচস মুখে দিয়ে বলল, কিসের ট্রেড? মা, তোর প্রেম প্রেম ভাব শুরু হলো সেটার, আর কিসের? কিসের প্রেম? আহানা পড়ে যাচ্ছিল বলে ধরছিলাম, আর কিছুই না। আহানা তার কেবিনের কাচের দেয়ালে হেলান দিয়ে চুপ করে আছে। আজ 2 সেকেন্ডের জন্য কিসের একটা ভ্রমে চলে গিয়েছিল সে। হাত কাঁপছে এখনো। শান্তকে জোর গলায় বলে দিতে হবে আমাকে যেন না শোয়, আর এমনভাবে ছুলে আমার গায়ে কাটা দেয়। স্টুপিড একটা, শুধু আমাকে শোয়ার বাহানা লাগে তার। শান্ত তার রুমের পর্দার পাশে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে চুপ করে। নওশাদ, রিয়াজ আর সূর্য হাসির হট্টগোল শুরু করে দিয়েছে। টপিক হলো রিয়াজের বিয়ের আলোচনা। শান্ত আনমনে আহানাকে নিয়ে ভাবছে।
আহানাকে টাচ করলে কিরকম যেন ফিল হয়, মন চায় হাত ধরেই রাখি, ভালো লাগে অন্য একরকম। কিরে শান্ত? বলো। শান্ত পিছন ফিরে সবার দিকে তাকালো। সবাই এবার কথা বলবে গায়ে হলুদে, কিরকম মজা করবে তারা, কি গানে নাচবে সেসব নিয়ে। শান্ত চুপি চুপি ল্যাপটপ অন করে গেমসে ঢুকেছে, কারণ বিয়ে নিয়ে এরকম বোরিং আলোচনা তার ভাল লাগে না, গেমসই ভালো। কিরে, তোর যে জিজ্ঞেস করতেছি এত করে উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, কিছু বললি? নওশাদ, শান্ত মনে হয় আমাদের আলোচনা থেকে বেরিয়ে গেমস খেলতেছে, তাই তোর কথা মনে হয় শুনে নাই। শান্ত, এটা ঠিক করস নাই। তোর শাস্তি হলো আহানাকে নিয়ে নাচবি স্টেজে। কাজ নাই আর আমার? তোদের কাজ নাই? সকাল থেকে আমার অফিসে কি করিস তোরা? আমরা এত কাজের বাহানা দেখাই না। অফিসের স্টাফদের উপর দায়িত্বভার দিয়ে আমরা চলে আসছি, তুই তো একা হাতে সব সামলাস। আচ্ছা সোহানা, একটা কথা বলবো? উষা আপু বলো। স্যার তোমাকে সবসময় আহানা বলে কেন? আর এত কিছুর পরও স্যার তোমাকে ব্যাক আনিয়েছে, তোমরা কি পরিচিত? আসলে আমি সেদিন মিথ্যা বলেছিলাম, আমি বিবাহিত নই, আর আমার নাম আহানা। ও আচ্ছা, বাট মিথ্যা বললে কেন? সত্যি বললে তো উনি চিনে ফেলতো আমাকে। স্যার তো এমনিতেও তোমাকে দেখতে পারে। আসলে আমি সেটা জানতাম না, তাই নাম পাল্টিয়েছিলাম। আমি ওনার বাবার বন্ধুর মেয়ে। ও মাই গড, সত্যি? হুম। তাই তো বলি, পূর্ব পরিচিত বলেই স্যার তোমাকে সব কাজে ছাড় দেয়, না হলে স্যার সামান্য একটা ভুলের কারণেও অনেকের চাকরি খায়। আমাকে ভয় পাই তো তাই। কে কাকে ভয় পায়? আহানা ঢোক গিলে সামনে তাকিয়ে দেখলো শান্ত পকেটে হাত ঢুকে একটু দূরে দাঁড়িয়ে আছে, কপাল কুচকানো তার। আহানা উঠে দাঁড়িয়ে বলল, কি শোনা তো? উষা আপু যাও না। যাচ্ছি। উষা হালকা এসে চলে গেল। নওশাদ, রিয়াজ আর সূর্য ওরাও চলে গেছে এতক্ষণে। বাকি রইল শান্ত আর আহানা। আহানা এখনো পুতুলের মতো দাঁড়িয়ে আছে, শান্তিতে বসতেও পারছে না, কারণ একটু সামনেই শান্ত দাঁড়িয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে যাচ্ছে। কি সমস্যা, এরকম তাকিয়ে আছেন কেন? আমার অফিসের স্টাফদের আউটফিট এরকম কেন বুঝি না। তুমি অফিস থেকে টাকা অ্যাডভান্স নিয়ে নতুন জামা কিনে তারপর এগুলো পরে আসবা, এসব পরে আর আসবা না। আহানা বিড়বিড় করে বলল, মামার বাড়ির আবদার পাইছে, ওই টাকা দিয়ে আমি আমাদের বড় একটা বাড়ি বানাবো, টাকা জমিয়ে জমিয়ে। এখন টাকা খরচ করা যাবে না কোনো মতেই। শান্ত আহানার দিকে তাকাতে তাকাতে আবারও চলে গেছে। শান্তর চলে যাওয়া দেখে আহানা হাঁপ ছেড়ে বেঁচে চেয়ারে দুম করে বসে গেল। শান্তি, এবার আজকের কাজগুলো শেষ করতে হবে। শান্তদের যে বিদেশি শাড়ির আমদানি হবে, সেটা কতগুলো হবে, কার দ্বারা হবে, সেটার হিসাব রাখার দায়িত্ব আহানার। তো সে এখন সেটাই করছে, আবার মাঝে মাঝে ফোনে ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথাও বলতে হচ্ছে। আহানার আজ অনেক চাপ, অনেক বেশি, তবে তার একটুও খারাপ লাগছে না, কারণ বোরিং কাজ তার ভাল লাগে না। এরকম পরিশ্রমের কাজই ভালো মনে হয় তার কাছে। ওদিকে শান্ত টেবিলে মাথা রেখে চুল টানছে আর কিছুক্ষণ বাদে বাদে ল্যাপটপে তাকিয়ে কী সব টাইপ করছে। তার কাজ হলো অফিসে 205 জন কর্মচারী সবাই ঠিকমতো কাজ করছে কিনা সেটা লিস্ট দেখে চেক করা, কারণ সবাই তাদের কাজ যখন যেটা সম্পন্ন হয় তখন সেটার কপি নামসহ অফিসের মেন তথ্য ভাণ্ডারে পাঠিয়ে দেয়, যেটা সোজা শান্ত দেখে। শান্ত এই নিয়ে 6 কাপ কফি খেয়েছে। উষা একের পর এক কফি নিয়ে যাচ্ছে। আহানা কাজের ফাঁকে ফাঁকে বিষয়টা খেয়াল করছে। তো সপ্তমবার উষা কফি নিয়ে যাওয়ার সময় আহানা থামিয়ে বলল সে নিয়ে আসবে। উষা তাই ওর হাতে কফি দিয়ে নিজের কাজে চলে গেল। আহানা কফি হাতে নিয়ে শান্ত রুমে এসে দরজায় নক করলো, তারপর ভেতরে ঢুকে দেখলো শান্ত চেয়ারে আধা শোয়া অবস্থায় চোখ বন্ধ করে নিজের মাথা টিপছে 2 হাত দিয়ে। এই যে শুনুন। শান্ত তার মাথা থেকে হাত নামিয়ে দরজার দিকে তাকালো। আহানা কফি নিয়ে ওর সামনে এনে রেখে বলল, আমি টিপে দেব? বাপরে বাপ, সূর্য তো মনে হয় আজ উঠে নেয়। ঢং করতে হবে না, দিতাম কিনা সেটা বলেন। লাগবে না, কফি খেলে ঠিক হবে। কফি একবার খেলেই মাথা ধরা যায়, যদি টেকনিক জেনে কফি খাওয়া যায় তবে, তাহলে আর 7 বার কফি খাওয়ার প্রয়োজন পড়ে না, বুঝলেন? আচ্ছা, তা কিসের টেকনিক? মুখে দিয়ে মাথা উঁচু করে গিলতে হয়। ইন্টারেস্টিং, বাট আমি ঠিক বুঝলাম না। আমি দেখাচ্ছি। আহানা কফির মগ নিয়ে এক ঢোক গিলে দেখলো, তারপর থুতু করতে করতে বাইরে চলে গিয়ে 2 মিনিট বাদে এসে বলল, এটা কিসের কফি খান আপনি? ছি ছি, বাপের জন্মে এরকম ফালতু খাবার খাইনি। একে তো তিতা, তার উপর চিনির ছিটে ফোটাও নাই, তাই তো আপনার মাথা ব্যথা যাচ্ছিল না। চিনি খেলে আমার শরীর খারাপ করে। কি বললেন? চিনি খেলে শরীর খারাপ করবে কেন? আপনার তো ডায়াবেটিস না, জোয়ান একটা ছেলে, তার কিনা চিনিতে সমস্যা। তাই তো বলি, আপনাকে সবসময় এলিয়েন মনে হয় কেন? আপনার মুখ থেকে তিতা কথা বের হয় কেন? পাজল এখন মিলল।
শান্ত চেয়ার থেকে উঠে আহানার চুল টেনে ধরে বলল, তুমি এলিয়েন, তোমার 14 গোষ্ঠী এলিয়েন। যাও আমার রুম থেকে, মাথা ব্যথা আরো বাড়াতে এসেছে। আহানা রুমের বাইরে এসে বোকার মতন তাকিয়ে আছে, আর শান্তর মুখের উপর দরজা লাগিয়ে ভেতরে চলে গেছে। আহানা অফিসের কিচেনে গিয়ে নিজের হাতে এলাচ দারুচিনি দিয়ে দুধ চা বানালো গাঢ় করে, তারপর সেটা নিয়ে আবারও দরজা ধাক্কালো। শান্ত টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিল। মাথা উঠিয়ে রাগী লুক নিয়ে দরজার কাছে এসে দরজা খুলতেই দেখলো আশেপাশে কেউ নেই, নিচে 1 কাপ চা, তার মধ্যে একটা চিরকুট লেখা। মাথা ব্যথা কমাতে চাইলে চাটা খেয়ে আমাকে উদ্ধার করেন। শান্ত পুরো করিডোরটায় একবার চোখ বুলিয়ে নিল। আহনার এক অংশ দেখা যাচ্ছে না কোথাও, এত জলদি উধাও হলো কি করে? শান্ত চায়ের কাপটা হাতে নিয়ে আবারও ভিতরে চলে গেল। আহানা আবারও পা টিপে টিপে করিডোর পেরিয়ে শান্ত রুমের দরজার ফুটো দিয়ে দেখতে লাগলো শান্ত চাটা খাচ্ছে কিনা। খাচ্ছে। আহানা তাই মুচকি এসে চলে আসলো তার কেবিনে। শান্ত চা খেতে খেতে একটা কাজ শেষ করলো। পরে কাজটা শেষ করে তার মনে হলো তার মাথা ব্যথা একটুও নেই। নিজের অজান্তেই হেসে দিল সে। আহানা কাজ করতে করতে ঘুমিয়ে গেছে টেবিলে মাথা রেখে। বিকাল 5:30 বাজে। তখন অফিসের বাকি স্টাফরা উকি দিয়ে ওর ঘুম দেখছে। উষা বাদে আর কেউ জানে না যে আহানা শান্তর রিলেটিভ হয়। তো সবাই তো একজন আরেকজনের সাথে বলাবলি করছে যে আজ আহানা শান্ত থেকে বিরাট বড় ঝাড়ি খাবে। সবাই মজা দেখার জন্য ওয়েট করছে। উষা গেছে 3rd ফ্লোরে, সেও নাই। শান্ত তার রুম থেকে বেরিয়ে স্টাফদের কেবিনদের সামনে এসে পা রাখতেই যে যার কাজে মন দিয়ে দিল সাথে সাথে। আহানা এখনো ঘুমাচ্ছে। শান্ত সবাইকে দেখার পর এবার আহানার কেবিনের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। এগিয়ে এসে আহানার ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে রইল সে অনেকক্ষণ ধরে। তারপর বাকি স্টাফদের তাকানো দেখে টেবিলে দুম করে একটা বাড়ি দিল সে। আহানা হকচকিয়ে উঠে গিয়ে বলল, কি হয়েছে? কে মেরেছে? কে বেঁচেছে? শান্ত আর কিছু না বলেই চলে গেল আবার। আহানার এবার হুঁশ আসলো যে সে এতক্ষণ কাজ রেখে ঘুমাচ্ছিল। এদিকে সবাই কনফিউজড হয়ে পড়ে গেছে এই ভেবে যে শান্ত আহানাকে ধমক তো দূরে থাক, একটা ঝাড়িও দিল না কেন। 6টা বাজে। এবার শান্ত চলে যাওয়ার পালা। সে ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে চলে যেতে নিতেই দেখলো আহানা উষার সাথে কথা বলছে এখনো। কি হলো, চলো। কি আমি? না, তোমার ভূতে। আমি রিক্সা নিয়ে যেতে পারবো, আপনি যান। শান্ত হাত মুঠো করে শার্টের হাতা খানিকটা উঠাতে নিতে আহানা তার সাইড ব্যাগ হাতে নিতে নিতে বলল, আসতেছি। আচ্ছা, একটা কথা বলেন তো, কি? আমি আপনার সাথেই কেন বাসায় ফিরতাম? শোনো, তোমরা সব আজগুবি কথা অফ দাও। সামান্য 1 লাইন বললাম, শুরুতেই মুখে তালা মেরে দিলেন। আজ সারাদিন আমি একা একা কথা বলছি, আপনার সাথে একটু ঝগড়া করি নাই। আমার কেমন খিদা খিদা পাচ্ছে। হোয়াট? ঝগড়ার আবার খিদা? তাহলে তুমি স্বীকার করছো যে তুমি ঝগড়া বেশি করো? না মানে কে বললো? এক হাতে তো আর তালি বাজে না। আপনিও তো ঝগড়া করেন। যাই হোক, দুপুরে কিছু খেয়েছিলা? উষাপুর সাথে সববার খেয়েছিলাম। ভালো। ভালো মানে? লাঞ্চে কেউ আইসক্রিম খায়? আপনি কিনা আবার বলতেছেন ভালো। আমি লাঞ্চে কিছু খাইনি, তুমি খাওনি, তাহলে এটা তো ভালোই হলো, তাই না? আমি ভাত খাবো? আপনি কেমন বস? স্টাফরা খেলো কি খেলো না খোঁজ নেন না? আমার অফিসের স্টাফরা টিফিন নিয়ে আসে, তুমি বললা না কেন? আর তুমি যদি এটা ভেবে থাকো আমি তোমার প্রতি ওভার প্রোটেক্টেড, তাহলে এটা ভুল ভাবছো। তোমাকে আমি বিয়ে করবো না, বুঝছো? আপনি মানুষ না এলিয়েন। বাসায় গিয়ে খেয়ে নেবা। না, আমি এখন খাবো, গাড়ি থামান। এখন কি খাবা? আমার মাথা ধরে আছে, নাহলে রেস্টুরেন্টে যেতাম, মুড নাই, সে সোজা বাসে যাচ্ছে। আমি নেমে যাই, আপনি চলে যান, গাড়ি থামান। তুমি সন্ধ্যা হলে কি খাবে? টাকা আছে তোমার কাছে? 10 টাকার ঝালমুড়িতে পেট ভরে যাবে, গাড়ি থামান আপনি। আমি না হলে জ্ঞান হারিয়ে ফেলবো আর একটু সময় খালি পেটে থাকলে। উফ। শান্ত গাড়ি থামিয়ে চুপ করে আছে। আহানা মনে মনে ওকে গালি দিতে দিতে কার থেকে নামলো। ভাবলো শান্ত কার থেকে নেমে ওর জন্য ঝালমুড়ি এনে দিবে, কিন্তু তা হলো কই, উল্টা সে এখন ঝালমুড়ি নিতে এসেছে। ঝালমুড়ি কিনে গাল ফুলিয়ে গাড়িতে এসে বসলো আহানা। শান্ত আবারও গাড়ি স্টার্ট দিয়ে নিশ্চুপভাবে চালিয়ে যাচ্ছে। আহানা সাউন্ড করে করে ঝালমুড়িটা খাচ্ছে, গাপুস গুপুস গাপুস গুপুস। শান্তর মন চাচ্ছে আহানাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে, কিন্তু পারছে না সে। আহানা একটু খেয়ে শান্তর দিকে বাড়িয়ে ধরে বলল, নিন। শান্ত সামনে থাকা ইয়া বড় জ্যামের দিকে চেয়ে থেকে বলল, খাবো না। খেতে তো দিই নাই, মরিচ বাসে ফেলে দেন। আমি ঝাল খেতে পারি না। আমার এপাশে অন্ধকার বলে মরিচ খুঁজে পাচ্ছি না। আপনার পাশে একটা বাসের থেকে আলো আসতেছে, সেই আলোয় দেখে দেখে মরিচ বেঁচে দেন। শান্ত শার্টের কয়েকটা বোতাম খুলে ঢিলা করে রাগটা সামলিয়ে আহানার দিকে চেয়ে বলল, আমি তোমার কি লাগে? ভাইয়া।
শান্ত রাগ এবার 10তলা বিল্ডিং এর উপরে উঠে গেছে। বড় করে একটা শ্বাস নিয়ে বলল, আর শত্রু। আচ্ছা, শান্ত আহানার হাত থেকে ঝালমুড়ি নিয়ে মরিচ বাজতে লাগলো। কারের ভিতরে লাইট দেওয়ার সিস্টেম আছে, আর তা আহানাও জানে, শান্তও জানে। শান্ত আগে থেকে রেগে আছে, আরো রাগানোর জন্য আহানা ওকে কাজ দিল। শান্ত কারের লাইট অন না করে চুপচাপ বাসের আলোয় মরিচ বাজতেছে দেখে আহানা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল, কিন্তু তার ধারণার বাইরে। শান্তর মেজাজ ঠিক কতটুকু বিগড়ে আছে আহানা জানালা দিয়ে বাইরের একটা বিল্ডিং এর লাল নীল বাতি দেখছে। শান্ত গুনে গুনে 6 টুকরা মরিচ বাঁচলো ঝালমুড়ি থেকে। তারপর মরিচের টুকরোগুলো ঝালমুড়ির উপরে সুন্দর মতন লেপে রাখলো, যাতে প্রথমবার নিলে সব মরিচ উঠে আসে। শান্ত দাঁত কেলিয়ে আহানার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আহানা দূরের বাতিগুলো দেখতে দেখতে বলল, হলো? এত সময় লাগান কেন? হলো। আহানা শান্তর দিকে ফিরে ওর হাত থেকে ঝালমুড়িটা নিয়ে চিমটি কেটে ঝালমুড়ি নিয়ে মুখে দিয়ে একবার চিবালো। তারপরই সে টের পেল এটায় সব মরিচ পড়েছে। চোখ বড় করে ঝালমুড়ির দিকে না তাকিয়ে আহানা সোজা শান্তর দিকে তাকালো। শান্ত স্বাভাবিকভাবে জ্যামের দিকে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। আহানা ওড়না দিয়ে নাক চোখ মুছতে মুছতে ঝালমুড়িটা জানালা দিয়ে ফেলে দিল রাগ করে। বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে সে। শান্ত হাসি থামিয়ে কারের ডেস্ক থেকে এক বোতল পানি নিয়ে এগিয়ে ধরল আহানার দিকে। আহানা কাঁদতে কাঁদতে পানির বোতল নিয়ে পুরো হাফ লিটার পানি খেয়ে শেষ করে দিল। তারপর আবার নাক মুছতে লাগলো বসে বসে। এত মরিচ সে আগে কখনো খায়নি। আমার মন মেজাজ ভালো না থাকলে আমাকে ডিস্টার্ব করলে তোমার সাথে সবসময় এমনটাই হবে, মিস আহানা ম্যাডাম। আহানা গাল ফুলিয়ে আরেক দিকে ফিরে বসে আছে। চিৎকার করে চিল্লাইতে মন যাচ্ছে, কিন্তু সেটা করা যাবে না। এখন গাড়ির দুপাশে যানবাহন, মানুষ ভাববে পাবনা থেকে পাগল রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এরে তো আমি বাসায় গিয়ে টাইট দেবো। আমাকে মরিচ খাওয়ানো, তোকে আমি বোম্বাই মরিচ খাওয়াবো, মনে রাখিস। জ্যান ছেড়ে দিয়েছে। শান্ত গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার কিন্তু মরিচ ভাল লাগে। আহানা জানালা থেকে চোখ ফিরিয়ে শান্তর দিকে চেয়ে মনে মনে ভাবলো, মনেও এখন আর প্ল্যানের ব্যাপারে ডিসকাস করা যাবে না, যা বুঝলাম। ঠিক বলছো। অন্য কিছু ট্রাই করতে পারো, যেমন আমি অনেক কিছুই খাই না, রিপার থেকে জেনে নিয়ে কাজে লেগে যেতে পারো। আহানা আবারও নাক মুছে বলল, আপনাকে আমি মাটিও খাওয়াবো, মাটির তলের পানিও খাওয়াবো, মনে রাখেন। জি আপু, মনে রাখবো। আহানা তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে তাকালো। আপু তোর কণা, আমি তো তোর ক্রাইম পার্টনার লাগি। ইয়া রাইট, আমার একমাত্র ক্রাইম পার্টনার যে আমার বিরুদ্ধে কাজ করে সবসময়। বিশ্বাস করেন, আপনার মতো বস থাকলে আর শত্রুর প্রয়োজন হবে না। প্রয়োজন নেই তো, আমি তো সিরিয়াসলি তোমার শত্রু। আমি তো পারি না তোমাকে রতনের সাথে বিয়ে দিই। আর আমার তো ইচ্ছে করে আপনাকে কণার সাথে বিয়ে দিয়ে দিতে, বাট কণাপু আপনাকে আমার মতন জ্বালাতে পারবে না বলে বিষয়টা, মনোভাবটা শীতলক্ষ নদীতে ফালাইয়ে আসছি আমি। নাহলে কবে শত্রুতার খাতিরে আপনার গলায় কণাপুকে ঝুলাই দিতাম আমি। এক্স্যাক্টলি, আমি তোমাকে রতনের বউ বানাতাম। বাট কি জানো, রতন তোমার থেকে শারীরিক চাইতে নেওয়া ছাড়া আর কিছুই চায় না। বাট আমি তো তোমাকে সকাল থেকে শুরু করে রাত শেষ হওয়া পর্যন্ত জ্বালাবো, যেটা বস্তির সেই রতন পারবে না। 1 মিনিট, আপনাকে কে বিয়ে করবে? 2 মিনিট, তোমাকে কে বিয়ে করবে? বাসায় আসতে আহানা ডাইনিংয়ে বসে গেল খাওয়ার জন্য, আর অন্যদিকে তার নজর নেই। শান্ত নিজের রুমে চলে গেছে। আহানা ভাত আর ডাল দিয়ে খাবার শেষ করে ফেললো। রিপা মাংসের বাটি আনতে আনতে সে খাওয়া শেষ করে উঠে চলেও গেছে। এত খিদা লেগেছিল যা বলার বাইরে। শান্ত ফ্রেশ হয়ে একটা ছোট বিয়ারের বোতল নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। এতদিনের ব্যস্ততায় ভালো মতন খাওয়াই হয় নাই। ঢকঢক করে 2 চুমুক দিয়ে এদিকে ওদিকে একবার চেয়ে নিল। আহানা বা নিতু দেখে ফেললে বিপদ। ওদের কাউকে না দেখে শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বিন ব্যাগে বসলো। পাটা বারান্দার গ্রিলে উঠিয়ে লাউডলি গান চালিয়ে চোখটা বন্ধ করে একটু চিল হতে চাইছে শান্ত। আহানা চাদর টেনে পাশের রুমে শুয়েছে একটু, কিন্তু তীব্র গানের আওয়াজে লাফ দিয়ে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলো গানের আওয়াজটা শান্তর রুম থেকে আসছে। বালিশ মাথায় দিয়ে আবারও শুয়ে পড়লো সে, কিন্তু না, আওয়াজ মনে হয় কমছেই না, বরং বাড়ছে। এদিকে শান্তর মা বই পড়ছেন, কোনো মানাও করছেন না তিনি। আর আমার নিজের মা তো রিপার সাথে রান্নাঘরে কি যেন কাজ করছে। শয়তানটা আমাকে জ্বালায় খায় সব সময়। আহানা বিছানা থেকে নেমে ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। সোজা শান্তর রুমে এসে দেখলো শান্ত বিন ব্যাগে আধা শোয়া অবস্থায় কি যেন খাচ্ছে। আহানা নক না করেই হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। বারান্দার কাছে এসেই থেমে গেল সে। শান্ত এটা কি খাচ্ছে ভালো করে দেখে আর গন্ধ শুকে বুঝতে পারলো এটা মদ। আহানা আরেকটু এগিয়ে আসতে শান্তর নজরে পড়ল সে। শান্ত কিছুটা ভয় পেয়ে বোতলটা লুকিয়ে ফেললো, তারপর হাত দিয়ে থুতনি আর মুখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ল সে।
আপনি কি খাচ্ছেন ওটা? কারোর রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, এটুকু কমন সেন্স নেই তোমার? আগে এটা বলুন, কি খাচ্ছিলেন? পাইনাপল জুস। শুনছো? এবার বের হও আমার রুম থেকে। এখন তো মনে হচ্ছে রুম লক করে রাখতে হবে সব সময়। আপনি এত জোরে গান বাজাচ্ছিলেন কেন? আমি একটু ঘুমাতে চাইলাম, তার পারলাম না আপনার কারণে। আর আপনি কি না এখানে বসে মদ খাচ্ছিলেন? আমি আনারসের জুস চিনি না, তাই না? এখনই আন্টিকে বলে দিচ্ছি আমি। আহনা সোজা বাইরের দিকে ছুটতে শান্তর হাত খিচে টান দিয়ে আবারও আগের জায়গায় নিয়ে আসলো। আপনাকে না বললাম আমাকে ছুবেন না? সবসময় এরকম করো কেন? হ্যাঁ, যখন আমি তোমাকে ধরি, আমি কি তোমাকে বিয়ে করবো নাকি? হাত ধরার নর্মাল ব্যাপার, তুমি সবসময় নেগেটিভলি নাও কেন? বাই দ্য ওয়ে, কি বলবো আমাকে? বলবো আপনি লুকিয়ে মদ গাঁজা এসব খান। এটা জুস, ওকে? তাহলে দিন, আমি খেয়ে দেখব। না। কেন না? জুসি যদি হয় তাহলে আমি খেয়ে দেখলে কি সমস্যা? সমস্যা আছে। ইয়ে, আসলে আমি মুখ লাগায় খাইছি, আমার থুতু ভিতরে চলে গেছে। তুমি সেটা খাবা? ইয়াক! জীবনও খাবো না। আপনার মতো খচ্চরে দুটো দেখিনি আমি। হাত ছাড়ুন আমার। শান্ত মুচকি এসে আহানার কোমরে হাত চেপে ওকে আরো কাছে নিয়ে আসলো। কি ব্যাপার? আমি বুঝতে পারতেছি আপনি মদ খেয়েছেন, কেমন নেশা করার মতো বিহেভ করতেছেন। ছাড়ুন আমাকে, তা না হলে আমি চিৎকার। না, সেটা কেমনে করবো? এত জোরে গান বাজতেছে। হাত ছাড়ুন আমার। শান্ত দাঁত কেলিয়ে বলল, আমার মুখ লাগানো বোতলটা থেকে জুস খাবা? ছি, ছাড়ুন। জীবনও খাবো না আমি। খুবই ছাড়ুন। আহানা অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে সে দরজা লাগালো। হাঁপাতে হাঁপাতে টেবিলের উপর থেকে পানি নিয়ে খেয়ে বিছানায় পা তুলে বসে পড়ল সে। শান্তর মতন ডেঞ্জারাস ছেলে আর দুটো দেখেনি সে। একসময় এক রূপ ধারণ করে এর লোকটা, কখনো গুন্ডা তো কখনো দাদাগিরি, কখনো বলদা। শান্ত মদের বোতলটা শেষ করে লুকিয়ে ফেলে মাউথওয়াশ দিয়ে কুলি করতে চলে গেছে ওয়াশরুমে। আহানা লুকিয়ে এতক্ষণ শান্তর গতিবিধির উপর কড়া নজর রাখছিল। ওর নামে বিরাট বড় একটা বিচার সে শান্তি আন্টিকে দিবে, তাই তার জন্য প্রমাণ লাগবে। এরকম লুকিয়ে খাচ্ছিল, তার মানে নিশ্চয়ই আন্টি জানলে কেলাবে। বাবু, তোমাকে আমি কেলা নিয়ে খাওয়াবো। তোমার একটা মাত্র শত্রু আমি। আহানা পা টিপে টিপে শান্ত রুমে ঢুকলো। শান্ত এখন ওয়াশরুমে। আহানা পুরো রুমে তন্ন তন্ন করে খুঁজেও একটা বোতল পেল না। কোন সিন্ধুকে লুকিয়েছে কচু? পাচ্ছি না। ধুর ধুর। আচ্ছা, গন্ধ শুকে তো খোঁজা যায়। আহানা ফ্লোরে শুয়ে শুয়ে গন্ধটা ধরে ধরে বোতল পর্যন্ত পৌঁছে গেল। একেবারে আলমারির উপরে রেখেছে। এত বড় আলমারি, আমি তো নাগাল পাবো না। কি করব এখন? এদিকে শয়তানটার বের হওয়ার সময় হয়ে গেছে। আমি বরং গভীর রাতে আসবো। এখন যাই। আহানা পালালো সেখান থেকে। রাত 1:08। আহানা কোমরে ওড়না বেঁধে তার রুম থেকে বেরিয়েছে। মা গভীর নিদ্রায়, নিতুও ঘুমাচ্ছে। শান্তি আন্টিও ঘুমাচ্ছেন তার রুমে। রাস্তা ফাঁকা মানে করিডোর ফাঁকা। আহানা এবার শান্ত রুমের কাছে এসে আল্লাহর নাম নিয়ে দরজায় টোকা দিল, কারণ শান্ত বেশিরভাগ সময় দরজা আটকে রাখে। তো ভাগ্যবশত দরজাটা খোলাই আছে। আহানা তো আল্লাহকে থ্যাংক ইউ দিয়ে ভেতরে ঢুকলো। মাটির তলের গুহাকেও হার মানাবে এই রুমের অন্ধকারের পরিমাণ। গায়ে কিছুক্ষণ বাদে বাদে ঠান্ডা হাওয়া এসে লাগছে, এসির হাওয়া। এই হাওয়া গায়ে এমন কাটা দেয় মনে হয় এই বুঝি ধরা পড়ে গেলাম। শীতের পরিমাণ বেড়ে গেছে। ও মা গো! আহানা অন্ধকারে কিছুই দেখছে না। আসলে সে ঠিক কোন দিকে যাচ্ছে এখন? একটু বাতির আলোও নেই। এমন জানলে টর্চ নিয়ে আসতো সাথে করে। নিচে বসে ফ্লোর ধরে ধরে সে আলমারির দিকে না গিয়ে সোজা বেডের দিকে গেল অন্ধকারে। বেড ধরে বুঝলো এটা বেড, তাই ওদিকে ঘুরে যেতে নিতেই দাম করে একটা হাত এসে আহানার ঘাড়ের উপর পড়লো। শান্ত ঘুমের ঘোরে হাত নাড়াতে সেটা আহানার গায়ে গিয়ে পড়েছে। আহানা তো ভয়ে মনে হয় মরেই যাবে। ভাবছে শান্ত বুঝি জেগে গেছে, কিন্তু না, জাগেনি। শান্তির একটা নিঃশ্বাস ফেলে সে কিছু দূর এগোতে নিতেও পারল না, কারণ শান্ত আহানার ঘাড়ের উপরে জামার হাতটা মুঠো করে ধরে রেখেছে। আহানা এবার কি করবে? ঘুমের ঘোরে শান্ত এত শক্ত করে আহানার জামা ধরেছে, মনে হয় চোট ধরেছে। আহানা কাপা কাপা হাতটা উপরে উঠিয়ে শান্তর হাতটা ধরলো, তারপর আস্তে আস্তে সেটা ঘাট থেকেই সরালো। তারপর কপালের ঘাম মুছে আবার একটু এগোতেই কেউ একজন ওর গলার সামনে দিয়ে হাত নিয়ে চেপে ধরে পেছন দিকে এক টান দিয়ে নিয়ে গেল। আহানা চিৎকার করা ধরতেই শান্ত তার আরেক হাত দিয়ে আহানার মুখও চেপে ধরলো। আহানা চুপ হতে ল্যাম্পশেডটা অন করলো সে। আহানা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে আয়নার দিকে তাকালো। আয়নায় স্পষ্ট শান্তকে দেখতে পাচ্ছে সে। শান্ত জেগে গিয়ে আহানাকে ভালো করে ধরেছে, যাকে বলে হাতে নাতে ধরা। আহানা কাঁপতে কাঁপতে বলল, আসলে ঘুমের ঘুরে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম, এই আর কি। অন্য কিছু না, সত্যি। শান্ত আহানাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরালো। আহানা এত এত ভয় পেয়েছে মনে হয় এখনই কেঁদে দিবে।
শান্ত সবে মাত্রই ঘুমিয়েছিল আর আহানা কিনা এই কাণ্ড করলো। তুমি ঘুমের ঘরে হাঁটতেছিলা? হুম, সত্যি। তাহলে ওর এমন করে বেঁধেছো কেন? মনে হচ্ছে কোনো যুদ্ধে যাচ্ছ। আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি বাহুবলীর যুদ্ধে আছি, তাই বাদলাম মনে হয়। আচ্ছা, তো হামাগুড়ি দিয়ে আমার পেছনের পাশ দিয়ে কই যাচ্ছিলে? আর আমার হাতি পা ধরলে কেন? আরে আপনি আমার ঘাড়ের উপর জামা টেনে ধরেছিলেন, ওদিকে যেতে আমার সমস্যা হচ্ছিল তাই। ইস, কি বলে ফেললাম। আচ্ছা তাই, ওদিকে যেতে প্রব হচ্ছিল বুঝছি। তা কি করে বুঝলে? তুমি তো ঘুমের ঘরে ছিলে, তাই না? না মানে, আচ্ছা আমি যাই ঘুমাতে। না না, তা হচ্ছে না। চোরের মতো আমার রুমে তুমি এত রাতে কি করতে এসেছিলাম, তার সম্পূর্ণ তথ্য তো আমাকে বের করতে হবে। বললাম তো ঘুমের ঘরে আসছিলাম। তোমাকে আমি হারে হারে চিনি। কি কুবুদ্ধি নিয়ে আসছো বলো, কারণ আজ রাতে তোমাকে আমার রুমে কাটাতে হবে। শান্ত আহানার হাত ছেড়ে নিজের রুমের দরজা লক করে আসলো। তারপর দেয়ালে হেলান দিয়ে বলল, বলো। আহানা টেবিলের উপর থেকে পানি নিয়ে খেয়ে থপ করে বিছানায় বসে গেল। ওড়না দিয়ে গলার আর কপালের ঘাম মুছে বলল, আমি সত্যি ঘুমের ঘরে এসেছিলাম। শান্ত এক ধমক দিয়ে বলল, চুপ, অনেক মিথ্যা হয়েছে। তোমার যে ঘুমের ঘরে হাঁটার রোগ নাই তা জানা আছে আমার। খালি খালি মিথ্যা বলে লাভ নাই, বুঝছো? আহানা অনেক ভাবলো এখন সত্যি বললে শান্তকে কাঁচা গিলে খাবে, তাই ভালো মেয়ের মতন বিছানায় শুয়ে চাদর টেনে মুখ ঢাকলো সে। আরে আরে, এসব কি? তোমাকে আমার বিছানায় শুতে বলছি আমি? উঠো। ঘুম পাচ্ছে, ঘুমাতে দেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো তুমি, তা হবে না, উঠো। শান্ত আহানাকে জোর করে ধরে বসিয়ে দিল। আহানা এবার কি করবে সেটাই ভাবছে, শান্তর মুখের দিকে তাকিয়ে। ঠিক আছে, যাও নিজের রুমে, আর আমার রুমে ঘুমাবা না, যাও। আহানার সাথে সাথে বিছানা থেকে নেমে এক দৌড় দিল। এক বাচ্চা বাঁচলাম আমি, আর এ ভুল হবে না। শান্ত তার রুমের দরজা ভালো করে লাগিয়ে এসে শুয়ে পড়েছে আবার। এত বড় চান্সটা গেল আমার। কোথায় ভাবলাম আন্টিকে দিয়ে কেলানি দেব, তার হলো কই, উল্টা আমি ফেসে যাচ্ছিলাম একটুর জন্য। আহানা নিজেকে বকতে বকতে রুমে এসে শুয়ে পড়ল। কাল থেকে আর কোনো টিউশনি করব না, যে বেতন আসবে অফিস থেকে সেটা দিয়েই হয়ে যাবে। এত ঝামেলা বহন করতে পারবো না। এমনিও তো শয়তানটার অফিসে এত এত কাজ, বাপরে বাপ। পরের দিন ভোরবেলায় চোখ খুলে আহানা আবারও শান্তর রুমের সামনে এসে হাজির। ভেবেছিল শান্ত এখন ঘুমে থাকবে, এখনই কাজটা সেরে ফেলবে, কিন্তু শান্ত তো ঠিকই ঘুমাচ্ছে। কথা হলো গিয়ে শান্তর রুমের দরজা বন্ধ, শান্তর সাথেই অফিস যেতে হবে, আবার ফেরার সময় তার সাথেই ফিরতে হবে। তাহলে কাজটা করবে তো করবে কখন? আহানা মন খারাপ করে গন্ধরাজ ফুলের বাগানটার সামনে হাঁটাহাঁটি করছে। একটা ফুল কানে দিয়ে বাসার ছাদের দিকে একবার তাকালো সে, তারপর আবারও ঘাসের দিকে চোখ রাখতেই মাথায় ঘুরপাক খেলো এক্সিলেন্ট একটা আইডিয়া, সেটা হলো শান্তর রুমের বারান্দা। আহানা এক দৌড়ে সূর্যমুখী বাগানটা এসে হাজির। শান্ত রুমের বারান্দাটা একটু অদ্ভুত, নিচ দিয়ে ওয়াল, তার উপরে 2 বিঘে গ্রিল, তার উপর খোলা ছাদ পর্যন্ত। তো আহানা ওখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করে সেই গ্রিল টপকে ভিতরে যাবে। যা করবার এখনই করতে হবে। এখন বাজে ভোর 5টা, শান্ত 8টা ছাড়া জাগে না যতদূর জানি। এ সময়ের মাঝে আমাকে কাজটা সেরে ফেলতে হবে। আহানা বারান্দার কাছাকাছি এসে গ্রিল ধরে ঝুলে রুমটার ভিতর তাকালো। শান্ত উপর হয়ে বিছানায় শুয়ে আছে, নির্ঘাত ঘুমাচ্ছে, জেগে থাকার চান্স নাই এখন। আহানা এবার গ্রিল ধরে বাদরের মতো ঝুলতে ঝুলতে 4বার চেষ্টা করলো, তাও ভিতরে ঢুকতে পারলো না। তারপর বাসায় এসে একটা মোড়া নিয়ে আবারও সেই জায়গায় উপস্থিত হলো সে। মোড়ায় পা রেখে সুন্দর মতো গ্রিল টপকে ভিতরে চলে গেল আহানা। এখন হয়ে গেল এক সমস্যা, গ্রিলগুলো যে প্রান্তে শেষ হয়েছে ঠিক সেই প্রান্তে একটা অ্যারো আকৃতির মশাল বানানো লোহার। আহানার ওড়না সেটাতেই গেঁথে গেছে ভালো মতন। আহানা বারান্দায় নেমে সামনে যাওয়ার জন্য পা বাড়াতেই ওড়নায় টান খেয়ে দুম করে নিচে পড়ে গেল সে। তারপর পেছনে তাকিয়ে দেখলো ওড়না আটকে গেছে। ওড়না অনেক টেনেও খুলতে না পেরে ওড়না ছাড়াই হাঁটা ধরলো সে। এবার হলো দ্বিতীয় বিপদ, আর সেটা হলো শান্ত বিছানায় নেই। আল্লাহ গো, এখন কি হবে? ওয়াশরুমের আলো জ্বলছে, তার মানে শান্ত সেখানে। আহানা কি করবে, কোথায় যাবে ভেবে না পেয়ে বারান্দার দিকে দৌড় দিল ফের। দাঁড়াও। ইস রে, খেলো করেছে। আহানা ঢোক গিলে দাঁড়িয়ে পড়লো আর পিছনে তাকালো না। আল্লাহর নাম নিয়ে এক দৌড় মেরে দিল। গ্রিলে পা রেখে নিচে লাফ দিতে নিতেই শান্ত দৌড়ে সর কোমর জড়িয়ে ধরে ভেতরে নিয়ে আসলো। পালাও কই? আমি তোমাকে এমনি এমনি যেতে দিব? শান্ত আহানাকে ফ্লোরে বসিয়ে দিল। আহানা চোরের মতো মুখ করে হাত নিয়ে এই গ্রিলে আটকে থাকা তার ওড়নাটা ছুটাচ্ছে। শান্ত কোমরে হাত দিয়ে আহানাকে দেখে যাচ্ছে। এবার বলো, এখন কি ঘুমের ঘরে আমার বারান্দার গ্রিল টপকে এসেছ, নাকি শখ জ্ঞান এসেছ? না মানে, আমি আসল
চুপ। তোমার মতো মেয়ে আমি আর দুটো দেখিনি। এত সাহস তোমার কই থেকে আসে? আমার রুম থেকে কি চাই তোমার? সোজা সাপটা বলে দিলেই পারো, আমি দিয়ে দিব। এরকম চোরের মতন আসার কি দরকার? আপনি যে মদ খান সেটার স্যাম্পল একটা দিলেই হবে। আই সি। তাহলে এটা হলো তোমার কথা। তোমার মদের একটা বোতল লাগবে, যেটা নিয়ে মাকে দেখাবে, তাই তো? না মানে হ্যাঁ, না না, এমনি দেখবো একটু। একটা শর্তে। কি শর্ত? রিয়াজের বিয়ের সব অনুষ্ঠানে আমার সাথে অ্যাটেন্ড করতে হবে, তোমাকে অ্যাজ মাই ওয়াইফ। এ শখ কত, পারবো না আমি। শান্ত নিচু হয়ে আহানার নাক বরাবর মুখটা লাগিয়ে বলল। তাহলে তোমার কপালে শনির দশা আছে মিস আহানা। আহানা একটু পিছিয়ে গিয়ে বলল, আচ্ছা যাব, তবে আমারও একটা শর্ত আছে। কি? আমাকে ছুবেন না একদম। সেটা তো কি বলতে হলে এখন এই মুহূর্তে তোমাকে আমি মদের বোতলের স্যাম্পলটা দিব না, ভেবে উত্তর দাও। আহানা মুখ বাঁকিয়ে 3 মিনিট ধরে ভাবলো, তারপর বলল, ঠিক আছে। ওকে, তাহলে আর তোমাকে ছুব না। এখন শুনুন, আমি আমার ওড়না নিব। শান্ত গাল ভেটকে রুমের দিকে চলে গেল। আহানা ওড়না ছুটিয়ে আবারও গ্রিল টপকে নামছে। এই, তোমার কি মিনিমাম কমন সেন্সও নাই? আমার সাথে তোমার কথা দুয়ে দুই এক হয়ে গেছে, তাহলে তারপরেও তুমি চোরের মতো গ্রিল টপকে যাচ্ছ কেন? ও হ্যাঁ, তাই তো। আহানা মাথা চুলকাতে চুলকাতে সোজা দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে। শান্ত বিছানায় হেলান দিয়ে বসে টিভি অন করলো। দারুণ একটা শো দেখাচ্ছে। শোটার নাম হলো আজকের সকাল। ঢাকার বিভিন্ন জায়গা লাইভ দেখাচ্ছে। শান্ত হাতে চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে শোটা দেখছে। আহানা টেবিল থেকে আপেল একটা নিয়ে সোফায় বসে টিভি অন করে বসে কার্টুন দেখছে আরামসে। আর 2-3 দিন বাদে রিয়াজের বিয়ের সব কাজ শুরু। প্রথমে গায়ে হলুদটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে শান্ত, নওশাদ আর সূর্য। কাল ব্যাচেলার পার্টি। শান্ত এই সকালবেলায় সময় পেয়েছে বলে আলমারি খুলে কাল কি পড়ে যাবে সেটা দেখছে। আহানা সোফায় ঘুমিয়ে গেছে টিভি দেখতে দেখতে। সকাল 6টা বাজে তখন। হঠাৎ ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। আহানা ভয় পেয়ে জেগে গিয়ে এদিক ওদিক তাকালো, কেউ নেই, তার মানে ফোনটা তাকেই ধরতে হবে। হ্যালো, কে? আমি নৌমি বলছি, শান্ত ভাই আছে, তাকে একটু দেওয়া যাবে? নমি আপু মানে রিয়াজ ভাইয়ার বউ? আহানা। আরে দাঁড়াও দাঁড়াও, শান্ত ভাইকে দিতে হবে না, আমি তো তোমাকেই খুঁজছিলাম। শান্ত ভাইকে দিতে বলেছিলাম কারণ ওনার থেকে তোমার নাম্বার নেওয়ার দরকার ছিল আমার। এখন তোমাকে পেয়ে গেলাম, নাম্বার লাগবে না। কি হয়েছে, কোনো দরকার? হ্যাঁ, আসলে আমি জানতে পারলাম রিয়াজ, শান্ত ভাইয়া, আরো নওশাদ, সূর্য ভাইয়া, তারা আরো কিছু ফ্রেন্ডরা মিলে গায়ে হলুদের আগে ব্যাচেলার পার্টি করবে। ও আচ্ছা, তাই? তো আমি আর আমার কাজিন ফ্রেন্ডরা ভাবলাম তারা ছেলেরা বিয়ের আগে আবিয়াতে পার্টি পালন করতে পারলে তাহলে আমরা কেন পারবো না। সো আমরাও মেয়েরা একটা পার্টি করব, কিটি পার্টি। তুমিও আসবা, তোমাকে ডাকার জন্যই ফোন করলাম। আমি কিন্তু? আরে কোনো কিন্তু নয়, তুমি আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছো, তার উপর শান্ত ভাইয়ার হবু ওয়াইফ তুমি, তোমাকে তো আলাদা করে গুরুত্ব দিতেই হয়। সুইমিং প্লাজার চলে এসো কাল সন্ধ্যা 6টায়। আহানা আর কিছু বলার সুযোগই পেল না, কারণ নমি লাইন কেটে দিয়েছে। আহানা বোকার মতো বসে আছে। পার্টিতে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো যদি কণাও আসে সে তো নির্ঘাত আসবে, আর আমাকে একা পেলে মাথা চিবিয়ে খাবে। উফ, কি করে বাঁচবো এখন? আহানা ভাবতে ভাবতে রান্নাঘরে গেল চা বানাতে। মাথাটা ধরেছে, চা খেলে ঠিক হবে এখন। সকাল 6:17 বাজে। আহানা কি পরে যাবে ভাবতে ভাবতে চা বানাচ্ছে। শান্ত ঠিক করলো সে কাল ব্রাউন কালারের জ্যাকেট, ভিতরে কালো টি শার্ট পরে যাবে, সাথে ডিপ ব্ল্যাক জিন্স, পারফেক্ট। সেগুলো এক সাইড করে রেখে শান্ত রান্নাঘরের দিকে চলল কফি বানাতে। আহানা চা বানিয়ে পিছন ফিরতে শান্তর সাথে এক ধাক্কা খেলো। চুপ, কোথায় রেখে হাঁটেন আপনি? তুমি দেখে হাঁটতে পারো না, সবসময় আমার দোষ দেয় মেয়ে। সরুন তো। আমার জন্য কফি বানিয়ে দাও। মগের মূল্য পাইছে উনি। শান্ত আহানার হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল ছো মেরে। এটা কি ধরনের অসভ্যতামি? দিন আমার চায়ের কাপ। আগে কফি বানিয়ে দাও। আহানা শান্তকে গালি দিতে দিতে পানি গরম করতে চুলায় বসিয়ে শান্তর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চলে গেল। সকালে নাস্তা সেরে সেই দুজন মিলে একসাথে অফিসে ফিরেছে। আহানা ঠিক করলো সে শাড়ি পরে যাবে, যেহেতু তার ভালো কোনো জামা নাই। তো শাড়ি একটা আছে তার কাছে, যেটা শান্তর মা ওকে দিয়েছিল কিছুদিন আগে। খয়েরি রঙের সেই শাড়িটা। আজ কাজের এত চাপ যে অফিসে শান্ত আহানার তেমন একটা দেখা হয়নি। একেবারে সন্ধ্যাবেলায় বাসায় ফেরার সময় দেখা হয়েছে। পরের দিন সকাল সকাল শান্ত আর আহানা দুজনে মিলে রেডি হয়ে নিল, একেবারে অফিস থেকে পার্টিতে যাবে এই ভেবে।
রুম থেকে বেরিয়ে দুজন দুজনকে দেখে তো রীতিমতো অবাক। শান্ত অফিসে কোট না পরে পরে আছে জ্যাকেট জিন্স, আর আহানা থ্রি পিস না পরে পরে আছে শাড়ি। তুমি এরকম সেজেছো কেন? আপনি এরকম সাজছেন কেন? সেটা তোমার জানার বিষয় না, আগে বলো তুমি শাড়ি পরছো কেন? আপনাকে কেন বলবো আমি? শান্ত আর কিছু না বলে কারের দিকে হাঁটা ধরেছে। আহানার সাথে ঝগড়া করার মুড তার নাই। সন্ধ্যা একটু চিল করবে সবাই মিলে, আর এখন মেয়েটার সাথে ঝগড়া করে সন্ধ্যার পার্টিতে মুড খারাপ করতে চাই না আমি। আহানার মনে পড়লো নমি আপু বলেছিল যে আজ শান্ত আর রিয়াজ ভাইয়ারা মিলে ব্যাচেলার পার্টি করবে, হয়তো তাই শান্ত এমন তৈরি হয়ে নিয়েছে আগে থেকে। অফিসে এসে আহানা নাওমিকে ফোন করলো একবার। সেদিন নাওমির থেকে মনে করে নাম্বারটা নিয়ে নিয়েছিল সে। নাওমি জানালো আজ 6টায় আসতে। আহানা ফোনটা রেখে নিজের কাজে মন দিয়েছে। শান্ত নিজের রুমে এসে নওশাদকে ফোন করলো। তারা বলল তারা আজ শান্তর অফিস ছুটি হলে ওকে নিয়ে একসাথে পার্টিতে যাবে। শান্ত তাই অফিস রুম থেকে বেরিয়ে আহানার কাছে এসে বলল আহানা যেন আজ অফিসে কারে করে বাসায় ফেরে, কারণ সে আজ এখান থেকে একটা কাজে যাবে। কি কাজে যাবে সেটা আর বলল না। আহানা মাথা নাড়ালো। তারপর মনে মনে অনেক খুশি হলো এই ভেবে যে শান্তকে কৈফিয়ত দিতে হবে না, সে সন্ধ্যাবেলা কই যাবে। এখন আর শান্ত জানবেও না। আহ কি মজা। সন্ধ্যা হয়ে গেছে। আহানা চোরের মতন তাকিয়ে আছে শান্তর অফিস রুমের দিকে। কখন যাবে? ধুর ধুর, আমার তো দেরি হয়ে যাচ্ছে। শান্ত জ্যাকেটের চেন খুলে আহানার কেবিনের সামনে দিয়ে চলে গেল। আহানার সাথে সাথে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। শান্ত চলে গেছে একদিকে আর আহান আরেক দিকে। ইয়া বড় একটা শপিং মল। এই শপিং মলটার ছাদে কিটি পার্টি হবে। আহানা চুলগুলো ছেড়ে দিয়ে মুখটা হাত দিয়ে মুছে ভেতরে গেল শপিং মলটার। তারপর লিফটে ঢুকে মুখে হাসি ফুটালো সে। সারাদিনের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে এখন একটু রিল্যাক্স করা যাবে। ছাদে এসে আহানা তো রীতিমতো অবাক। বিরাট আয়োজন এখানে, যাকে বলে এলাহি কাণ্ড। সবাই এখানে ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে। আহানা এটা দেখে মন খারাপ করলো। তার একটা ভালো জামা থাকলে সেটা পরে আসতে পারত সে। জামা না থাকায় এরকম একটা পার্টিতে শাড়ি পরে আসতে হয়েছে। আরে আহানা যে, আসো আসো। আহানা মুচকি এসে নওমির কাছে গিয়ে দাঁড়ালো। নওমি হলুদ রঙের একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে। সাথে কণা এসে দাঁড়াতেই আহানার মনে হয় কলিজায় কেউ খোঁচা দিচ্ছে। ভয়ে আহানার গলা শুকিয়ে গেছে। নওমি সবাইকে নিয়ে গোল হয়ে চেয়ার নিয়ে বসলো। তারপর বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।